একটু কল্পনা করা যাক, মানে জীবনের সব জমানো পুঁজি আর স্বপ্ন নিয়ে কেউ একজন একটা ব্যবসা শুরু করলেন। উদ্দেশ্যটা তো থাকে স্বাধীনতা, তাই না? একদম তাই। বসের ওই চোখ রাঙানি থেকে মুক্তি আর নিজের ইচ্ছে মতো কাজ করার একটা সুযোগ। হ্যাঁ, ঠিক। কিন্তু কয়েক বছর পর বাস্তব চিত্রটা আসলে কেমন দাঁড়ায়? দেখা যায় যে সেই উদ্যোক্তা হয়তো দিনে 14 ঘন্টা খাটছেন, সপ্তাহে 7 দিন একটানা হাড়ভাঙা খাটুনি। এবং তাদের পারিবারিক অনুষ্ঠান বা নিজের জন্য একটু সময়, এসব তো এই ব্যবসার পেছনেই বলি দেওয়া হয়ে যায়। ঠিক বলেছেন। তাদের মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় যে এই গাধার খাটুনি খাটলেই বোধহয় একদিন চূড়ান্ত সাফল্যের দেখা মিলবে। কিন্তু একটা সময় যখন চরম ক্লান্তি গ্রাস করে, তখন মনে হতে থাকে মানে তারা আসলে ব্যবসার মালিক হননি, বরং ব্যবসায়ী তাদের নিয়ন্ত্রণ করছে। এটা অত্যন্ত পরিচিত এবং একই সাথে খুব মর্মান্তিক একটা দৃশ্যপট। যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে তারা পথে নেমেছিলেন, সেটাই সবার আগে হারিয়ে যায়। তারা ভাবে আরেকটু বেশি খাটলে হয়তো এই ফাঁদ থেকে বের হওয়া যাবে। কিন্তু ভুল দিকে যত জোরেই দৌড়ানো হোক না কেন, গন্তব্যে তো আর পৌঁছানো যায় না, তাই না? একদমই যায় না। আর ঠিক এই অতি পরিচিত কিন্তু ক্লান্তিকর সমস্যাটি নিয়েই আমাদের আজকের এই ডিপ ড্রাইভ। আজ আমরা বিশ্লেষণ করব নিকোলা কেনক্রসের লেখা অসাধারণ একটা বই, ওয়াই ইওর বিজনেস ইজন্ট ওয়ার্কিং অ্যান্ড হোয়াট টু ডু অ্যাবাউট ইট। দারুণ একটা বই। মানে এই বইটা আমাদের ওই চিরাচুরির ধারণাকে একেবারে গোড়া থেকে ধরে নাড়িয়ে দেয়। হ্যাঁ, আমাদের আজকের লক্ষ্যই হলো এটা উদ্ঘাটন করা যে কেন অধিকাংশ ব্যবসা মাঝপথে এসে থমকে যায়, আর কিভাবে উদ্যোক্তারা এই অন্তহীন খাটুনির চক্র থেকে নিজেদের মুক্ত করতে পারেন। তো এই চক্র থেকে বের হওয়ার প্রথম ধাপটা কিন্তু শারীরিক পরিশ্রম কমানো নয়, মানে আসল ব্যাপারটা হলো মানসিকতার পরিবর্তন করা। আচ্ছা, চলুন বিষয়টি একটু ভেঙে দেখি। মানে সমস্যাটা তাহলে কত ঘন্টা কাজ করা হচ্ছে সেখানে নেই? না, একেবারেই না। সমস্যাটা লুকিয়ে আছে আমাদের চিন্তাধারার গভীরে। বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো ওই জব ক্রিয়েটর বা চাকরি সৃষ্টিকারী মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা। জব ক্রিয়েটর মাইন্ডসেট, ব্যাপারটা একটু খুলে বলবেন। ধরুন, আমরা অনেকেই ব্যবসা শুরু করি ঠিকই, কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়ে যায় একজন কর্মচারীর মতো। আমরা ভাবি কাজটা আমাকেই করতে হবে, সব কাজ নিজে না করলে নিখুঁত হবে না। ও আচ্ছা, মানে নিজের জমানো মূলধন দিয়ে ব্যবসা শুরু করেও অবচেতনভাবেই তারা একজন বেতনভুক্ত কর্মচারীর মতো ভাবছেন। ঠিক তাই। নিকোলা বলছেন, আপনি যদি আপনার ব্যবসায় 24 ঘন্টা সময় না দেন আর তাতেই যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তবে আপনি আসলে নিজের জন্য একটা চাকরি তৈরি করেছেন, কোনো ব্যবসা নয়। বাহ, বেশ বড় একটা ধাক্কা খাওয়ার মতো কথা। হ্যাঁ, একজন প্রকৃত উদ্যোক্তা কখনো ব্যবসার ভিতরে বা দৈনন্দিন কাজে আটকে থাকেন না। তিনি মূলত ব্যবসার ওপরে কাজ করেন, যাকে ইংরেজিতে বলে ওয়ার্কিং অন দ্য বিজনেস, ইন দ্য বিজনেস নয়। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। মানে ব্যবসার শুরুতে তো ফান্ডিং সীমিত থাকে, লোকবল থাকে না, তখন তো শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ নিজেকেই করতে হয়, তাই না? সেটা তো বটেই। এটা অনেকটা একটা ম্যানুয়াল গাড়ি চালানোর মতো মনে হয় আমার কাছে। ম্যানুয়াল গাড়িতে তো আপনাকে স্টিয়ারিং ধরতে হবে, ঠিক সময়ে গিয়ার বদলাতে হবে। শুরুতেই হাত ছেড়ে বসে থাকলে তো গাড়ি খাদে পড়বে। আপনার এই ম্যানুয়াল গাড়ির অ্যানালজিটা একদম নিখুঁত। ব্যবসার শুরুতে হাতে গোনা কয়েকটি কাজ ছাড়া বাকি সব নিজেকেই করতে হয়, এটা বাস্তব। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখন যখন ওই ম্যানুয়াল গাড়ি চালানোটাকেই তারা চিরস্থায়ী মনে করেন। একদম ঠিক ধরেছেন। সমস্যার শুরুতেই স্টিয়ারিং ধরায় নয়, সমস্যা হলো সারা জীবন ওই স্টিয়ারিং ধরে রাখার মানসিকতায়। প্রথম দিন থেকে একটা পরিষ্কার প্ল্যান থাকতে হবে যে কিভাবে এটাকে একটা সেলফ ড্রাইভিং গাড়িতে রূপান্তর করা যায়। বুঝতে পারছি, মানে সব কাজ পারফেক্টলি করতে গিয়ে ব্যবসার কাঠামোগত উন্নয়নের দিকটাই তারা ভুলে যান। হ্যাঁ, আর যখন একজন উদ্যোক্তা সিদ্ধান্ত নেন যে তিনি কৌশল নিয়ে ভাববেন, মানে ব্যবসার ওপরে কাজ করবেন, তখন তার প্রথম কাজই হয় সঠিক ক্রেতা খুঁজে বের করা। আচ্ছা, টার্গেট অডিয়েন্স। বইটাতে নিকোলা তো একটা ভীষণ শক্তিশালী কথা বলেছেন, ইফ ইউ সেল টু এভরিওয়ান, ইউ সেল টু নো ওয়ান। মানে আপনি যদি মনে করেন আপনার পণ্য সবার জন্য, তবে আপনি আসলে কারোর কাছেই পৌঁছাতে পারছেন না। কিন্তু সত্যি কথা বলতে কি, অডিয়েন্স ছোট করে ফেললে কি সেলস কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে না? মানে আমার পণ্য যদি সবাই কিনতে পারে, আমি কেন শুধু নির্দিষ্ট কিছু মানুষকে টার্গেট করব? এটা নতুন উদ্যোক্তাদের খুব সাধারণ একটা ভুল। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে ব্যাপারটা হলো বাজার ছোট করা মানে ক্রেতা কমানো নয়। এর মানে হলো আপনার মেসেজটাকে অনেক বেশি তীক্ষ্ণ করা। মেসেজ তীক্ষ্ণ করা বলতে? আপনার আইডিয়াল কাস্টমার বা আদর্শ ক্রেতাকে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। তাদের বয়স কত, তাদের সমস্যা কি, আপনার পণ্য তাদের জীবনের ঠিক কোন অভাবটা পূরণ করছে।
বুঝতে পারছি। এটা অনেকটা অন্ধকারে ছড়ানো আলো বনাম একটা নির্দিষ্ট লেজার বিমের মতো, তাই না? সাধারণ আলো চারদিকে ছড়ায় ঠিকই, কিন্তু তীব্রতা থাকে না। আর লেজার বিম একদম ঠিক। লেজার বিম চারপাশের কোলাহল ভেদ করে সরাসরি ক্রেতার মনে গিয়ে আঘাত করে। নির্দিষ্ট অডিয়েন্সের জন্য তৈরি করা মেসেজ ঠিক এই লেজার বিমের মতোই কাজ করে, যা সেলস বহু গুণ বাড়িয়ে দেয়। দারুণ একটা পয়েন্ট। তো সঠিক ক্রেতা তো পাওয়া গেল, কিন্তু তাদের কাছে পৌঁছানোর উপায় কি? এখানটাতেই বোধহয় মার্কেটিংয়ের বিষয়টা চলে আসে। হ্যাঁ, বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই মার্কেটিং। নিকোলা মার্কেটিংকে ব্যবসার ফুসফুস বা অক্সিজেনের সাথে তুলনা করেছেন। ফুসফুস শব্দটা বেশ ভারী। কারণ পণ্য যত ভালোই হোক না কেন, তা যদি ক্রেতার কাছে দৃশ্যমান বা ভিজিবল না হয়, তবে ব্যবসা এমনিতেই মুখ থুবড়ে পড়বে। এখানটাতেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এটা অনেকটা কোনো রোগের অব্যর্থ ওষুধ আবিষ্কার করে নিজের বেসমেন্টে লুকিয়ে রাখার মতো। মানুষ না জানলে তো ওই ওষুধের 1 পয়সাও দাম নেই। একদম ঠিক বলেছেন। অনেকেই মনে করেন আমার প্রোডাক্ট তো সেরা, কাস্টমার এমনিতেই আসবে। তারা অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকেন। কিন্তু কাস্টমার এমনিতেই আসবে এই আশায় বসে থাকাটা কোনো কাজের কথা নয়। টলের উপায়টা কি? আপনার একটি অটোমেটেড মার্কেটিং সিস্টেম দরকার। আর শুধু বিক্রি করার চেষ্টা করলেই হবে না, আগে কাস্টমারকে ভ্যালু বা প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আচ্ছা, মানে সম্পর্ক গড়ার আগেই বিক্রি করার চেষ্টা করা যাবে না। ঠিক তাই। কাস্টমার যখন দেখবে আপনি তাকে সাহায্য করছেন, তখন সে আপনাকে বিশ্বাস করবে। আর বিশ্বাস অর্জিত হলেই কেবল সে আপনার পণ্য কিনবে। এটাই দীর্ঘমেয়াদী ব্যবসার মূল ভিত্তি। কিন্তু ধরুন মার্কেটিং ঠিকমতো কাজ করল, হাজার হাজার কাস্টমার আসা শুরু হলো, তখন তো কাজের চাপ বহুগুণ বেড়ে যাবে। সেই চাপ সামলাতে গিয়ে তো উদ্যোক্তাকে আবার ওই 14 ঘন্টার খাটুনিতে ফিরে যেতে হবে। আর ঠিক এখানেই আসে নিজেকে মুক্ত করার আসল উপায়, সিস্টেমস এবং অটোমেশন। ব্যবসা থেকে যদি সত্যিই স্বাধীনতা পেতে হয়, তবে এই সিস্টেমস বা প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। সিস্টেমস বলতে কি ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা ম্যানুয়ালের কথা বলছেন? হ্যাঁ, ব্যবসার প্রতিটি ছোট বড় কাজের একটা চেকলিস্ট থাকতে হবে। সেলস কল কিভাবে হবে, কাস্টমার কমপ্লেন কিভাবে সামলানো হবে, পণ্য ডেলিভারি কিভাবে হবে, সব কিছুর একটা নির্দিষ্ট গাইডলাইন। আর এখনকার যুগে তো অনেক কাজ সফটওয়্যার দিয়েই অটোমেট করা সম্ভব, তাই না? অবশ্যই। ইনভয়েস পাঠানো থেকে শুরু করে ইমেলের রিপ্লাই দেওয়া, যত বেশি কাজ অটোমেট করা যাবে, ব্যবসা তত বেশি আপনার অনুপস্থিতিতেও চলবে। কিন্তু সবকিছু যদি চেকলিস্ট আর সফটওয়্যার দিয়ে হয়, তবে কি ব্যবসাটি তার মানবিক দিক বা ওই যে পার্সোনাল টাচ সেটা হারিয়ে ফেলবে না? যন্ত্রের সাথে তো কেউ ব্যবসা করতে চায় না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কিন্তু মজার ব্যাপার হলো, সিস্টেম আসলে মানবিক দিক নষ্ট করে না। তাই নাকি? কিভাবে? একটু ভেবে দেখুন, একজন উদ্যোক্তা যদি সারাদিন মেকানিক্যাল কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে কাস্টমারের কথা মন দিয়ে শোনার সময় তিনি কোথায় পাবেন? এই রুটিন কাজগুলোই তো তাকে রোবট বানিয়ে ফেলে। ও ওয়াও, দৃষ্টিভঙ্গিটা সত্যি চমৎকার। সিস্টেম ওই রুটিন কাজগুলো স্বয়ংক্রিয় করে দেয়। ফলে উদ্যোক্তার হাতে যে সময়টা বাঁচে, সেটা তিনি কাস্টমারদের সাথে আরও গভীর ও অর্থবহ সম্পর্ক তৈরিতে ব্যবহার করতে পারেন। বুঝতে পারলাম। তার মানে সিস্টেম তৈরি হলে ব্যবসা বড় হয়, টার্নওভার বাড়ে। তো টার্নওভার বাড়লেই কি সব সমস্যার সমাধান? পকেটে প্রচুর টাকা চলে আসবে? এই জায়গাটাতেই নিকোলা তার বইয়ের সবচেয়ে বড় সতর্ক বার্তাটা দিয়েছেন। ক্যাশ ফ্লো বনাম প্রফিট। ব্যবসা ভালো চলছে মানেই পকেটে টাকা আছে, এমনটা ভাবা মস্ত বড় ভুল। একটু বুঝিয়ে বলবেন? অনেকেই তো টার্নওভার দেখে খুব খুশি হন। অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢোকা মানেই কিন্তু সেটা লাভ নয়, সেটা হলো ক্যাশ ফ্লো। নিকোলা সতর্ক করেছেন যে প্রতি মাসের খরচ মানে ওভারহেড এবং নেট প্রফিট সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? রেভিনিউ বা টার্নওভার কি শুধুই একটা লোক দেখানো বিষয়? অনেকটা তাই। টার্নওভার হলো এক ধরনের ভ্যানিটি মেট্রিক। আসল জিনিস হলো প্রফিট বা প্রকৃত লাভ। এটাই ব্যবসার আসল স্বাস্থ্য। আর এখানে বইটির সবচেয়ে যুগান্তকারী পরামর্শটি আসে প্রফিট ফার্স্ট বা লাভ আগে। প্রফিট ফার্স্ট
মানে খরচ করার আগে লাভ সরিয়ে রাখা? একদম। নিজের লাভ এবং ট্যাক্সের টাকা আগে সরিয়ে রেখে তারপর যে টাকাটা বাঁচবে শুধু সেটা দিয়েই পুরো ব্যবসার খরচ চালাতে হবে। এটা তো আমাদের সাধারণ অ্যাকাউন্টিংয়ের পুরো উল্টো, কিন্তু এতে তো খরচ চালানোর টাকা কম পড়ে যেতে পারে। আর এখানে আসে মানুষের মনস্তত্ত্ব। এটা অনেকটা টুথপেস্টের টিউবের মতো। যখন টিউব ভর্তি থাকে আমরা হিসাব ছাড়া পেস্ট ব্যবহার করি, কিন্তু যখন শেষ হয়ে আসে ও আচ্ছা, তখন আমরা চেপে মুচড়ে শেষ বিন্দু পর্যন্ত বের করে আনি। আমরা অনেক হিসেবি হয়ে যাই। ঠিক তাই। যখন প্রথমে লাভের টাকাটা সরিয়ে ফেলা হয় তখন হাতে থাকার সীমিত টাকা উদ্যোক্তাকে বাধ্য করে অনেক বেশি দক্ষ হতে। অপ্রয়োজনীয় খরচ এমনিতেই বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিটা একজন উদ্যোক্তার আর্থিক শৃঙ্খলার মানসিকতায় বদলে দেয়। দারুণ একটা কনসেপ্ট। তো এই পুরো ডিপ ডাইভের সারসংক্ষেপ যদি করি, নিকোলা কার্নক্রসের বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্যবসা মানে শুধু হাড়ভাঙা খাটুনি নয়, এটা একটা দক্ষ সিস্টেম তৈরির খেলা। এবং সফল হতে হলে মূলত 3টি কাজ করতে হবে। 1. নিজের মাইন্ডসেট পরিবর্তন করা। 2. সঠিক কাস্টমার বেছে নেওয়া। এবং 3. ছোট ছোট সিস্টেম তৈরি করা। এক্স্যাক্টলি। এই পদক্ষেপগুলোই একটা ব্যবসাকে ওই শেকল থেকে স্বাধীনতার দিকে নিয়ে যায়। যারা আমাদের সাথে আছেন এবং এতক্ষণ শুনছিলেন, তারা নিজেদের ব্যবসার সবচেয়ে বড় সমস্যার জায়গাটি নিয়ে কমেন্টে আলোচনা করতে পারেন। তবে আজ বিদায় নেওয়ার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা শুরু করেছিলাম সেই ক্লান্ত উদ্যোক্তার কথা বলে, যিনি ব্যবসার শেকলে বাঁধা পড়েছিলেন। কিন্তু একবার ভাবুন তো, ব্যবসা শুরু করার চূড়ান্ত লক্ষ্য যদি সারা জীবন সেই ব্যবসায় শুধু কাজ করে যাওয়াই না হয়, তবে কেমন হতো? কেমন হতো যদি প্রতিটি উদ্যোক্তার প্রথম লক্ষ্যই হতো নিজের ব্যবসাকে এমনভাবে সাজানো যেন ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে তার নিজের আর কোনো প্রয়োজনই না থাকে? নিজেকে নিজের ব্যবসা থেকে পুরোপুরি অপ্রয়োজনীয় করে তোলাই কি একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সাফল্য নয়? সত্যি, এটা ভাবার মতো একটা কথা। যারা শুনছেন তারা এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখতে পারেন। শেখার এই ধারা আমরা অব্যাহত রাখব। আজকের এই ডিপ ডাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।